আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আমাদের আজকের মেডিটেশনের বিষয় হচ্ছে রিভার্স এজিং। তো রিভার্স এজিং বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যে বয়স, এই বয়সটাকে কিভাবে আমরা পিছনের দিকে নিতে পারি। তো এই জিনিসটা নিয়ে অনেক আহ, গবেষণা আছে এবং আসলে মানুষ সবসময় চেষ্টা করেছে কিভাবে নিজেকে আহ, অনেক দিন দীর্ঘজীবী হওয়া যায়, দীর্ঘজীবী করা যায়, যে কারণে মিশরীয়রা তাদের মৃতদেহকে মমি করে রাখতো, যে যাতে তারা পরকাল পর্যন্ত বা অনন্ত জীবন তাদের এই শরীর নিয়ে ধারণ করতে পারে, যাপন করতে পারে। এ কারণে আমাদের রিভার্স এইজিং এর নিয়ে এখন অনেক বিজ্ঞানীরা অনেক রকম গবেষণা করছেন। তো এগুলি নিয়ে অনেক ধরনের নিউট্রিশনাল বা এনার্জি ব্যালেন্স বা অনেক কিছু ওনারা চেষ্টা করছেন, যে জিনিসগুলিকে সুপারফুড বা এ ধরনের কিছু কেমিক্যাল মানুষের উপরে ব্যবহার করে। কিন্তু এখানে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা আসলে খুব একটা র্যাডিক্যাল, একটা নতুন ধারণা। এই ধারণাটা এসছে অ্যাকচুয়ালি একজন ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট, ওনার কাছ থেকে। মাইকেল লেভিন নাম ওনার, একজন আমেরিকান সায়েন্টিস্ট। তো উনি যেটা নিয়ে গবেষণা করেন সেটা হচ্ছে যে বিভিন্ন প্রাণী, যেমন ব্যাঙ, তো এই ব্যাঙের যে স্কিন অর্থাৎ চামড়ার সেখান থেকে কোষ নিয়ে সেটাকে উনি বিভিন্ন কালচার মিডিয়ার মধ্যে মধ্যে ওটাকে নিয়ে গবেষণা করেছেন। এবং দেখা গেছে যে ওই ব্যাঙের কোষের ভিতরে যে যেভাবে তারা থাকতো, যখন একটা একক মিডিয়ামে দেওয়া হয়েছে তখন তারা সম্পূর্ণ একটা স্বয়ংসম্পূর্ণ একটা কোষ, শুধু না, একটা প্রাণীর মতন আচরণ করেছে, একটা অ্যামিবার মতন আচরণ করেছে এবং করে। তো এইটাকে উনি এই ধরনের যে এন্টিটি বা লিভিং এন্টিটি, সেগুলিকে উনি নাম দিয়েছেন বায়োবটস। তো এরকম বায়োবটসের মতন আরেকটা জিনিস হচ্ছে অ্যানথ্রোবটস। অ্যানথ্রোবটসটা হচ্ছে এরকম যে মানুষের শরীর থেকে বিভিন্ন কোষ নিয়ে সেগুলিকে যখন এভাবে কালচার করা হয় তখন তাদের ভিতরে এমন ধরনের বৈশিষ্ট্য দেখা যায় যেটা আসলে ওই কোষের ভিতরে দেখা যায় না। তো ওনার গবেষণাতে উনি যেটা দেখেছেন যে আমাদের যেটা শ্বাসনালী বা ট্রাকিয়া বলে, আমাদের গলার সামনে যেটা উঁচু হয়ে আছে, তো ওই যে শ্বাসনালীর নিচের দিকের ভিতরের যে এপিথেলিয়াম অর্থাৎ সেটার যে লাইনিং অর্থাৎ সেটার যেটা কাভার করে আছে, ওইখান থেকে সামান্য একটু কোষ নিয়ে উনি সেটাকে কালচারের ভিতরে দিয়েছিলেন এবং সেইখানে কালচারের ভিতরে সেটা সম্পূর্ণ আলাদা একটা অ্যামিবার মতন তার ভিতরে সিলিয়া তৈরি হয়েছিল। এবং উনি দেখার জন্য যে এরা আসলে কি করে, উনি কালচারের মধ্যে একটা ড্যামেজড নার্ভ টিস্যু, নিউরন, যে নিউরনটা ওখানে ট্রমা আছে, সেইখানে উনি এই ধরনের ট্রাকিয়ার সেলগুলি যারা একসাথে যুক্ত হয়ে নতুন কিছু তৈরি করেছে, একটা প্রাণীর মতন, একটা অণুজীবের মতন, তারা দেখা যাচ্ছে যে ওইখানে গিয়ে সেই নিউরনটাকে তারা হিল করা শুরু করেছে। অর্থাৎ এটা কিন্তু তাদেরকে কোনো প্রোগ্রাম দেয়া হয়নি, তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, কিন্তু তারপরেও তারা এটা করেছে। তো এই যে তারা করেছে, শুধু তাই নয়, এখানে আরো একটি অত্যাশ্চর্য বিষয় উনি পর্যবেক্ষণ করেছেন, সেটা হচ্ছে যে এইভাবে যেই ট্রাকিয়াল সেলগুলি ট্রাকিয়ার ভিতরে রয়েছে, তারা যখন ওই যে আলাদাভাবে কালচারে দেয়া হলো তখন তাদের এইজ, তাদের যে সেলুলার এইজ, সেটা 20% রিভার্স হয়েছে, অর্থাৎ তাদের বয়স কমে গেছে। অর্থাৎ এটা টেলোমেয়ার, এগুলি নিয়ে গবেষণা করে এটা বোঝা যায় যে বয়স, ওইটার সেলুলার বয়স কিরকম। তো সেই বয়স, তার যে আসল যে বয়স তার চাইতে তার বয়স 20% কমে গিয়েছে। এটা কারণ হিসাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন, ওনার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ওই ট্রাকিয়াল কোষগুলি যে শরীরে যে মানবদেহের অংশ হিসেবে ছিল, সেই মানবদেহের একটা নির্দিষ্ট বয়স আছে, ধরলাম এটার বয়স 40। তো তখন তো সে ওখানে ফিক্সড, ওই শরীরে ফিক্সড, এবং ওর ভিতরের সমস্ত সেলুলার মেমোরির মধ্যে আছে যে 40 বছর ধরে সে এই এন্টিটিতে এভাবে আছে। কিন্তু যখন সে সম্পূর্ণভাবে তাকে ওখান থেকে প্রতিস্থাপিত, ওখান থেকে যখন সরিয়ে নিয়ে একটা আলাদা একটা এনভায়রনমেন্টে রাখা হলো, সেটা অনেকটা মাতৃগর্ভের মতন, মানে চারিদিকে একদম নতুন,
এগুলি তার কখনো তার জিনে এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হবার কোনো রকম ব্লুপ্রিন্ট ছিল না। তো এইরকম পরিস্থিতিতে তার ভিতরে নতুন ধরনের ট্রান্সক্রিপশন তৈরি হলো, অর্থাৎ নতুন ধরনের তার ভিতরে জিনের ভিতরে কিছু জিন তৈরি হলো, মানে কিছু জিন আপরেগুলেটেড হয়েছে, কিছু ডাউন রেগুলেটেড হয়েছে, যার ফলে তার নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হয়েছে। স্যার সিলিয়াতে তার চারিদিকে সিলিয়া গজিয়েছে, সে সাঁতার কাটা শুরু করেছে, আশেপাশে এই ধরনের আরো সেল একসাথে তারা যুক্ত হয়ে নতুন একটা অর্গানিজমের মতন তৈরি করেছে। তো এইটা থেকে ওনার যেটা ধারণা সেটা হচ্ছে যে এরা যখন তাদের পরিচিত পরিমণ্ডল থেকে একদম নতুন অবস্থায় আসছে তখন তাদের ভিতরেও সবকিছু রিভার্স হয়েছে, যে এইজটা রিভার্স হয়েছে। কেন? কারণ তারা সে ভ্রূণাবস্থার মতন নিজেদেরকে দেখেছে, যে যেখানে আমরা একদম অনিশ্চয়তা এবং আমরা সবকিছু নতুন। তাহলে ওই যে তখন একদম ভ্রূণ অবস্থায় তাদের যে অবস্থা ছিল, তখন এই যে কালচারের ভিতরে তারা ওই রকম ভাবে নিজেদেরকে নতুন ভাবে বিকশিত করেছে এবং তাদের এইজ আলটিমেটলি কমে গিয়েছে। তো মানুষের ক্ষেত্রেও এই জিনিসটা প্রয়োগ করা সম্ভব, কারণ আমরা আমাদের জীবনের যারা আমরা রিভার্স এজিং নিয়ে চিন্তা করি, অবশ্যই তারা হয়তো এইজ অনেকটা বেশির দিকে এগোচ্ছে, এই জন্য রিভার্স এজিং এর চিন্তাটা, যারা একদম তরুণ বা শিশু বা কিশোর তাদের ভিতরে এই চিন্তাটা এখনই আসার কথা না। সাধারণত ডেভেলপমেন্টালি তাদের ব্রেইনে এইটা নিয়ে চিন্তা আসার কথা না। তো যারা কিছুটা বয়সে মধ্য বয়সের দিকে তাদের এই চিন্তাটা আসে। কিন্তু তাহলে এই যে ট্রাকিয়ার কোষগুলি থেকে আমরা যেটা নিজেরা আমাদের ভিতরে ধারণ করতে পারি সেটা হচ্ছে এই, যে ওই কোষগুলি যখন তাদের পরিচিত পরিমণ্ডল সিস্টেমের বাইরে থেকে হঠাৎ করে নতুন একটা অজানা জায়গায় চলে আসছে যেখানে সবকিছু অনিশ্চিত, তখন তাদের বয়স ন্যাচারালি কমে গেছে। তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্য কি? আমরা সবসময় ছোটবেলা থেকে এই ধরনের লক্ষ্য নিয়ে বড় হয়েছে যে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, অর্থনৈতিক একটা সচ্ছলতার মধ্যে একটা স্ট্যাবিলিটি থাকবে। তো যখন যাদের জীবনে এই ধরনের স্ট্যাবিলিটির মধ্যে আসেন, যে হ্যাঁ তারা প্রতিষ্ঠিত, বেশ এখন তাদের রিটায়ারমেন্টের সময়, তাদের ছেলে মেয়েরাও প্রতিষ্ঠিত, তাদের এখন কিছুই করার নেই, তখন তাদের কি হয়? তারা লার্নড হেল্পলেসনেস, তারা মনে করেন আমার আর কিছু করার নেই। তাহলে তখন তাদের কাউন্ট ডাউন শুরু হয়ে যায় সেলুলার লেভেলে। সেলগুলিও মনে করে যে না, এই অর্গানিজম যা করার করেছে, এখন দ্রুত একে এলিমিনেট হতে হবে, এটাই ন্যাচারাল ল। যেমন যেমন বসন্ত, যেমন অটামে যেরকম পাতা শুকিয়ে যায় সেরকম ভাবে তারা ঝরে পড়বে। কিন্তু এখানে যেটা টুইস্ট হচ্ছে যে ওই ব্যক্তি যদি এরকম মনে করেন যে না, আমার জীবন প্রতি মুহূর্তে নতুন, যে আমি ওই যে শিশু যেরকম, সে শিশুর মতন আমি জানি না ভবিষ্যতে কি হবে, এখনো অনিশ্চয়তা আছে, এখনো আমার চারিদিকে মানে অজানা আছে এবং আমি কিভাবে সার্ভাইভ করবো আমি জানি না। এই ধরনের পরিস্থিতি যদি তার সামনে থাকে, তার চারিদিকে থাকে, ন্যাচারালি থাকে, এটা বানানো তো সম্ভব না। অর্থাৎ আমার ব্যাংকে কোটি টাকা আছে, আমি যদি কল্পনা করি যে আমি পথের ফকির, তাহলে তো আসলে পথের ফকির হবে না। কিন্তু কেউ যদি এরকম হয় যে সে আসলেই এগুলি নিয়ে তার কোনো চিন্তা নেই, একটা শিশুর কখনো চিন্তা থাকে না যে সে তার আগামীকালকের খাবার কোত্থেকে আসবে, আগামীকাল সে কোথায় থাকবে, অন্য কোনো প্রাণীরও এই চিন্তা থাকে না, মানুষের থাকে। কারণ মানুষ ছোটবেলা থেকে এইভাবে শিখে এসেছে। এটা এক ধরনের স্লেভ মাইন্ডসেট, মানে দাস মনোবৃত্তির কারণে আমরা আমাদের স্কুল জীবন থেকে, আমাদের পরিবার থেকে এটাই শিখে এসেছি যে আমাকে জীবনে টাকা উপার্জন করতে হবে, তাছাড়া আমি না খেতে পেয়ে মারা যাব। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি যদি ন্যাচারালি শিশু যেরকম ভাবে খেলে, আমি যদি জীবনটাকে ওইভাবে যদি এনজয় করতাম বা করতে পারি, তাহলে আসলে আমার খাবার থাকার কোনো সমস্যা হবার কথা নয়, ন্যাচারালি কথা না। কিন্তু এই যে অভাব, স্কারসিটি মাইন্ডসেট আমাদের, এটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের এই যে বহু বছর ধরে শৈশব থেকে লালিত এবং আমাদের উপর আরোপিত শিক্ষার কারণে আমরা এরকম ভাবে শিখে এসেছি। যদি আমরা সেই শিশুর মতন নিজেদেরকে মনে করি যে না, আসলে আমি আমার সামনে কি হবে আমি জানি না, অনিশ্চিত, শিশুরা যেমন খেলতে খেলতে তাদের দিন পার হয়ে যায়, আমরা যদি সেভাবে জীবনকে খেলার মতন নেই, তাহলে এই যে এজিং, এই জিনিসটা আমাদেরকে কখনোই স্পর্শ করতে পারবে না, নেভার এভার, এটা একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে বা বলা যায়।
তাহলে আমরা আমাদের মেডিটেশন শুরু করি। আমরা মেডিটেশনে প্রথমে 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে নাক দিয়ে শ্বাস নিব। তারপরে আমরা 1 থেকে 4 গুনতে গুনতে ওই শ্বাসটা ধরে রাখবো। এরপরে আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো। এখন আপনারা এইভাবে আমি বলছি, সেই হিসাবে আপনারা শ্বাস নেবেন এবং শ্বাস ধরে রাখবেন এবং নাক দিয়ে শ্বাস ধীরে ধীরে ছাড়তে দেবেন। এক চোখ বন্ধ রেখে আমি এর ভিতরে আমার কিছু পেজে পোস্ট করতে থাকি। চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিন। এবার 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে শ্বাস ধরে রাখুন। এবার 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকুন। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস নিন। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখুন। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকুন এবং নাক দিয়ে যখন শ্বাস ছাড়বেন তখন পেটটা ভিতরের দিকে কিছুটা টেনে নেওয়ার চেষ্টা করবেন, যাতে ফুসফুস থেকে অধিকাংশ বাতাস বের হয়ে যেতে পারে। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিন, শ্বাস ধরে রাখুন। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকুন। এখন আপনি মেডিটেশনের মধ্যে আছেন। তাহলে মেডিটেশন নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বের কিছুই নাই। এটা হচ্ছে জাস্ট একটা সাজেশন এবং এটা একটা প্রোগ্রামিং, কারণ আমাদের ব্রেন প্রোগ্রামিং এর মতন চলে। আমি যদি আমাকে মনে করিয়ে দিই যে আমি অসুস্থ, আমি চলতে পারবো না, তাহলে কিন্তু আমার ব্রেন ওটাকেই বাস্তব হিসাবে ধরে নেবে এবং সে ওইভাবেই শরীরকে পরিচালিত করবে। কিন্তু আমার যদি এরকম মনে চিন্তা থাকে যে না, আমি শিশুর মতন শৈশবে আমি যেভাবে অ্যাক্টিভ ছিলাম আমি এখনো সেরকমই অ্যাক্টিভ, আমি যেভাবে চাই, যেভাবে আমার মন চায় সেভাবে আমি চলতে পারবো, লাফাতে পারবো, ঘুরতে পারবো, তাহলে ওইভাবে চিন্তা করতে পারলে সেটাই হয়ে যাবে আমার বাস্তবতা। কারণ ব্রেইন ওইভাবেই প্রোগ্রামড হবে এবং ওইভাবে আমার শরীরকে নিয়ন্ত্রিত করবে এবং শরীরের যেখানে যে সমস্যা ছিল সেটাও তখন রিভার্স হবে। কারণ আমাদের জীবনটা, বাস্তবতাটা হচ্ছে খুব ম্যাজিক্যাল, যেটা আমরা জানি না। আমরা মনে করি জীবনটা খুব রেশনাল, কিন্তু রেশনালিজম এটা আমাদের ব্রেইনের একটা ইলিউশন। আমাদের ফোর ব্রেইনে, ফ্রন্টাল লোবে, প্রিফ্রন্টাল লোবে, যেখানে আমাদের রেশনাল অ্যাক্টিভিটিস গুলি থাকে, সেইখানে এটা তৈরি হয়। কিন্তু এটা কিন্তু আমাদের মানব ব্রেইনের একটা অতি ক্ষুদ্র অংশের একটা ম্যানিফেস্টেশন, এই যে ধারণা, রেশনালিটি। কিন্তু আমাদের ব্রেইন যেভাবে এটা এইভাবে কাজ করে না। আমাদের ব্রেইন হচ্ছে প্রেডিক্টেবলি ইরেশনাল এবং আমাদের ব্রেইনের ক্যাপাবিলিটির বাইরে অনেক কিছু আছে, অনেক চিন্তার, শুধু না চিন্তার বাইরেও অনেক কিছু আছে, নেচারে অনেক কিছু আছে, সেইভাবে সবকিছু পরিবর্তিত হয়। সুতরাং আমরা যদি আমাদের প্রোগ্রামিংটাকে চেঞ্জ করি তাহলে আমাদের চারিদিকে রিয়েলিটিটাও চেঞ্জ হবে এবং সেইটা আমাকে কিভাবে চেঞ্জ করতে হবে? এটাকে কি একটা ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে যে আমি মনে করব এরকম? নো। শিশু যেরকম খেলে, শিশু যেমন ইমাজিনারি প্লে, আমি ছোটবেলায় একটা তলোয়ার খেলতাম নিজেকে যুবরাজ চিন্তা করে, সে তলোয়ারটা ছিল বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। তাহলে সে বাঁশের কঞ্চি দিয়ে যখন তলোয়ার খেলতাম তখন কিন্তু ওই আনন্দটাই পেতাম যে আমি আসলে তলোয়ার খেলছি, দৈত্য দানবের সাথে যুদ্ধ করছি। তাহলে বাস্তবেও ঠিক তাই। এই যে তথাকথিত আমাদের যে যেটা যেটাকে আমরা বলি খুব মানে কঠিন বাস্তবতা, জীবনটা অনেক কঠিন, এই সমস্ত ব্রেইনের ভুল প্রোগ্রামিং আমাদেরকে দিয়ে রাখা হয়েছে শৈশব থেকে। তাহলে এইগুলিকে সরিয়ে আমরা যদি সেই ফ্যান্টাসির জীবনে যাই, সেই শৈশবের খেলার মতন, সেইটা যেরকম আনন্দের সাথে একটা গেম খেলা, ঠিক সেইভাবে আমাদেরকে মনে করতে হবে যে না, আমি অ্যাক্টিভ, আমি পিওরলি 100% সেই শৈশবের মতন অ্যাক্টিভ। তাহলে আমার ব্রেইনের সেই পরিবর্তনটা আমার শরীরে এটাকে রিভার্স করবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। এবার 1 থেকে
6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ধীরে ধীরে নাক দিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। তাহলে আমরা আমাদের এইজকে যদি আমরা রিভার্স করতে চাই, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু অ্যাক্টিভ প্রচেষ্টা দিয়ে হবে না। আমি যদি মনে করি যে আমি কি ধরনের অনেক যদি সাপ্লিমেন্ট নিতে থাকি, তারপরে আমি যদি অনেক রকম এই যে অনেকে প্লাস্টিক সার্জারি করেন বা বোটক্স ইনজেকশন দেন চামড়ার নিচে, ওগুলি আরো ক্ষতিকর, তাহলে এইভাবে যদি চেষ্টা করি সে চেষ্টা কখনো সফল হবে না, কারণ সেটা হবে ব্যর্থ চেষ্টা। আমার নিজের মনের ভিতর থেকে আমি তখন জানছি যে হায় হায় আমি জরাগ্রস্ত হয়ে যাচ্ছি, কিভাবে এখান থেকে আমি পরিত্রাণ পাবো। তার মানে হচ্ছে যে আমার ভিতরে ভয় কাজ করছে, তার মানে আমি বিশ্বাস করছি যে আমি জরাগ্রস্ত হচ্ছি ইন দ্য ফার্স্ট প্লেস। তাহলে যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জরাগ্রস্ততা থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। তাহলে আমার বিশ্বাসটা জায়গায় কি হবে, আমার বিশ্বাসটাকে, এই ধরনের বিশ্বাসটাকে আমাকে রিপ্লেস করতে হবে অ্যাডভেঞ্চারের মাধ্যমে। কি ধরনের অ্যাডভেঞ্চার? এটা হচ্ছে বোল্ডনেস, এটা হচ্ছে একটা সাহস, দুঃসাহস। কিরকম দুঃসাহস? যেমন আমি আমার নিজের যেমন ভ্রু পেকে গেছে, এখন এটাকে যদি আমি মনে করি আয় হায় ভ্রু পেকে যাচ্ছে, আমাকে আরো বেশি বয়স্ক মনে হচ্ছে, তাহলে আমি এটাতে কলপ দেই, তাহলে কি হবে? সেটা হবে সেই ধরনের একটা ভ্রান্ত বিশ্বাস যে না আমি ভীত, আমার বয়স বেড়ে যাচ্ছে, এই জন্য আমি এটাকে ঢাকার চেষ্টা করছি কলপ দিয়ে। নো, আমি ন্যাচারাল, আমার দুঃসাহস এরকম থাকবে যে আমি, আমার যাই হোক না কেন, আমার চামড়া যতই কুচকে যাক না কেন, আমার চোখে যতই অন্ধত্ব আসুক না কেন, আমি মনের দিক থেকে এখন আমি সে শিশুর মতন চির শৈশব আমার ভিতরে ধারণ করছি, আনন্দ পাচ্ছি, জীবনটাকে এক্সপ্লোর করছি। তাহলে এই মানসিকতা যখন আমার ভিতরে থাকবে, তখন আমি ওই জরার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে না, আপনা আপনি ওটা আমার বশীভূত হয়ে যাবে। এবং তখন আমি আমার যখন যেভাবে চাই আমি সেভাবে তখন আমার শারীরিকভাবে মানসিকভাবে আমি তখন মুক্তভাবে চলতে পারবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে এই মেডিটেশনে যারা অংশগ্রহণ করছেন বা ভবিষ্যতে করছেন, তারা এই যে এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে আসলে কি আমি মেডিটেশনের মধ্যে ঠিক মতো ছিলাম, আমি কি, আমার কি ব্রেন কি আলফা লেভেলে গিয়েছিল, অথবা যেগুলি বলা হয়েছে সেগুলি কি আসলেই সত্য, আমার ক্ষেত্রে এটা কি আসলেই কার্যকর হবে, এই নিয়ে চিন্তারও কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের ব্রেন হচ্ছে একটা প্রোগ্রামিং মেশিন, মানে এটা খুব সহজে একটা প্রোগ্রাম করা যায়। প্রোগ্রামটা হচ্ছে সাজেশন। সাজেশন মানে হচ্ছে যেটা বলা হচ্ছে, যেটা আমরা শুনছি সেটাই হচ্ছে সাজেশন। আমি যদি শুনি যে, আমি যদি নিজেকে বলি যে আমি ভালো আছি, তাহলে ব্রেন এটাই বিশ্বাস করবে। কিন্তু এই বলাটার ভিতরে অনেস্টি থাকতে হবে, অথেন্টিসিটি থাকতে হবে। শুধু বলার জন্য বলা, সেটা বললে পরও কাজ হয়, এটা বিজ্ঞানীরা বলেছেন। ওই যে ফেক ইট টু মেক ইট, অর্থাৎ অভিনয় করলেও সেটা অনেক সময় বাস্তবতায় পরিণত হয়। এটা অনেক সময় সোশ্যাল ফোবিয়া কাটাতে কাজ করে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে সেটা নয়, আমি যেটা বলি সেটা হচ্ছে একেবারে বাস্তবতাকে অবগাহন করা, বাস্তবতাকে নিজের ভিতরে ধারণ করা। আমার বয়স বেড়ে যাচ্ছে, সেটাকে দূরে ফেলার পিছনে এটাকে আরো আলিঙ্গন করা, এবং এই বয়স বাড়া সত্ত্বেও আমি নিজের ভিতরে সেই শৈশবের প্রাণচাঞ্চল্য অনুভব করছি, এইটা নিজের ভিতরে ধারণ করা এবং সেইটাতেই নিজে বিস্মিত হওয়া যে কিভাবে সম্ভব। এবং এই যে আনন্দ, এই আবিষ্কারের আনন্দ, সেই আনন্দটাকে যখন আমরা প্রকাশ করব, তখন এটার মাধ্যমে অন্যরাও অনুপ্রাণিত হবে, সব বয়সের সবাই অনুপ্রাণিত হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা মেডিটেশনের প্রায় শেষ পর্যায়ে আসছি। আমরা আগামী সপ্তাহে শনিবার আশা করি এই ধরনের মেডিটেশন আবারও করব, এবং আগামী সপ্তাহেও এই এজ রিভার্সাল বা রিভার্স এজিং এরই দ্বিতীয় পর্ব মেডিটেশনের টপিক হিসাবে থাকবে, কারণ এটা অনেক ভাস্ট একটি বিষয়। আজকে আমি যেমন ডেভেলপমেন্টাল বায়োলজির একটি পার্সপেক্টিভ থেকে এটা আলোচনায় করেছি মেডিটেশনের মধ্যে, আগামী সপ্তাহে আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই চমকপ্রদ একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট, সেইটার পার্সপেক্টিভ থেকে এবং আরো কিছু ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থেকে আমরা মেডিটেশনটা করব। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, শ্বাস ধীরে ধীরে নাক দিয়ে ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে আমাদের মেডিটেশন আজকের মতন এখানেই সমাপ্ত। যারা ফেসবুক লাইভে আছেন বা ছিলেন বা থাকছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে।